এটা হচ্ছে 1992-93 ঘটনা। ঠিক আছে, আমরা হঠাৎ করে আমাদের এরকম করে মানে হঠাৎ করে যে প্ল্যানটা করি সেটাই সাকসেস হয়। আর যদি প্ল্যান ওয়াইজ আমরা এখানে যাব ওখানে যাব টিকিট করো হ্যাঁ তারা, আমাদের ওটা সাকসেসফুল হয় না। তো হঠাৎ করে আমাদের ঠিক হলো যে আমরা যাব সবাই মিলে কোথায় না মথুরা, বৃন্দাবন, আগ্রা এইসব ঘুরবো। তো যেহেতু ঠিক হয়ে গেল, এবার আমাদের রওনা হলাম। কে কে জানিস একটা গাড়িতে। আর তখন আমার কাছে দুটোই গাড়ি, একটা অ্যাম্বাসেডার, তখনকার দিনে অ্যাম্বাসেডার খুব ভালো, আমার কথা মুখে হচ্ছে রাজা গাড়ি, একটা অ্যাম্বাসেডার ছিল, আর একটা ছিল মারুতি ভ্যান। এই 93 ঘটনা বলছি। তো এখন লোক হচ্ছে বেশি, অ্যাম্বাসেডার হবে না, লোক কতজন শুনে নেই। আমার শাশুড়ি মা, কর্তামশাই, আমার ছোট ভাই বউ, আমার 3 ছেলে মেয়ে, আমার একটা চাকর ছিল সেই ছেলেটা, আমার ভাইয়ের ছেলে, এতগুলো ইনক্লুডিং মি, আর ড্রাইভার তো আছেই। এতজনে মিলে আমরা বসেছি মারুতি ভ্যানে। ঠিক আছে, ভালোই হয়েছে। মথুরা হয়ে গেল, আগ্রা, মথুরা, বৃন্দাবন সবই হয়ে গেছে। ব্যাক করার সময় কী হলো, আমি বেশ খানিকটা চলার পর আমি ড্রাইভারকে বললাম যে আমি যে বসে আছি আমার লেফট সাইডে ওটা, আমি না এখন কমেন্টস পড়বো না, পরে পড়বো, ঠিক আছে। সুকল্যাণ কি লিখেছে হাইলাইট। তো পাশে আমি ড্রাইভারকে বললাম যে আমার এই পাশের চাকাটা ওইখান দিয়ে না একটা কটকট আওয়াজ আসছে। আর আমাদের ওটা তো ড্রাইভার নয়, মনে হচ্ছে আমার একদম বাড়ির বিরাট বড় হোমরা কিছু একজন, মানে বড় সাইজে, ও যা বলবে তাই হবে। ও আমাকে ধমকে দিল, কিছু নয়, চুপচাপ বসে থাকো। চুপচাপ বসে থাকলাম। খানিকক্ষণ পর আমি আবার বলেছি যে না, এখানে আওয়াজটা করছে। তখনও বলছি চুপ থাকো। চুপ থাকলাম। এবার বেশ মানে কয়েক কিলোমিটার যাওয়ার পর আমি বললাম যে আমার এই পাশ দিয়ে আওয়াজটা, তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম, শোনো এই পাশ দিয়ে আওয়াজটা না খুব বেশি রকম আসছে, গাড়িটাকে একটা সাইড করতে বলো, এতগুলো লোক রয়েছি, গাড়িটা একটা সাইড করতে বলো, একটু দেখে নিতে বলো না। তখন উনি বললেন ড্রাইভারকে যে গাড়িটার পাশে কোথাও দাঁড় করা, যখন তো ম্যাডাম বাবাকে বলছে যে একটা আওয়াজ হচ্ছে, একটু দাঁড় করিয়ে দেখতে দোষটা কি। তখন ও সে কথা শুনে সাইডে দাঁড় করিয়েছে, করে নিচে নেমে এসে সবগুলো টায়ারে একটা করে লাথি মারলো, মেরে বললো সব ঠিক আছে। ভাবলাম সব ঠিক আছে। এবার বসে গাড়ি চললো। গাড়ি চলতে হাইওয়ের মধ্যে গাড়ি আসছে, আর রাত হয়ে গেছে। চলতে খানিকক্ষণ পর গিয়েও দেখছি কাজ দিয়ে ও শিশাটাকে দিয়ে মিরা ভিউ দিয়ে আমার দিকে তাকে দেখছে। তা আমি একবার দেখলাম যে আমাকে দেখছে। তারা আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, কিছু না বলে বললো বাস সব চুপ করে বসে থাকো। আর বাচ্চারা তো সব চুপ হয়ে গেছে, সবাই চুপ। বেশ খানিকটা দূরে গিয়েও কোনো রকমের গাড়িটাকে, এই যে আওয়াজটা হচ্ছিল তখন আসলে কী হয়েছে, পেছনের জায়গাটা খুলে যাচ্ছে, ঠিক আছে। আর হঠাৎ করে যখন গাড়ি একটা পিছনে পাইয়াটা বেরিয়ে চলে গেছে, সে ধান খেতের দিকে, কখন গেছে কেউ জানে না। তারপর গাড়িটা দাঁড় করেছে, পর দেখতে পেলো যে গাড়ি তো পায়ে নেই, মানে পড়ে যায়নি। আমরা একটা ভাগ্য ভালো, ও যাহা করে ব্যালেন্স করে নিয়ে শুধু বলেছে কেউ নড়বি না। বাচ্চা বলছে কেউ নড়বে না গাড়ি থেকে, আমি যেরকম নামাবো সেরকম নামবে, নাহলে গাড়ি পাল্টে যাবে। তো আগে তুমি নাবো, তারপর তুমি নাবো, পেছন থেকে তুমি নাম, ওখান থেকে ও নাবো, করে একে করে নামিয়ে নেবে। লাস্ট অফ অল আমাকে নামালো, ঠিক আছে, নেবে দিচ্ছি, এটা পাইয়া নেই। এবার খোঁজ আমার চাকরটা আর ড্রাইভার দুজনে মিলে টর্চ নিয়ে গেল পাশে ধান খেত, লম্বা চড়া ধান খেত, যে কোথায় পাওয়া যায় দেখা যাক যদি পাওয়া যায় এখানে। এখন সেটা খুলে গেছে পেছন দিকে, হাইওয়ের পর গাড়ি কোথায় পেছনে খুলে পড়ে গেছে কে জানে। দেখেছে, খুঁজলেও পেলো না। এবার অল্প রাত হয়ে গেছে, প্রায় 11:30, হ্যাঁ 11টা 11:30 হয়ে গেছে। আর আমরা এতগুলো মেয়ে ছেলে, তার মধ্যে আমার মেয়েরাও বড় বড় হয়ে গেছে। ওনার বললো চিন্তা যে এরকম রাস্তার ওপরে, আমাদের একটা ভাগ্য ভালো ছিল যে আমরা যে চলছিলাম,
আমাদের পেছনে কোনো গাড়ি ছিল না, তারাই সেদিনকে আমাদের বিরাট বড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতাম। যাই হোক, তারপর গিয়ে তখন উনি এবার খুব চিন্তা করলেন যে এতগুলো মেয়ে ছিল, প্রত্যেকে এখানে গয়নাঘাটিও বেশ ভালোই আছে, মন্দ নয়, তার মধ্যে মেয়েরা রয়েছে, এটা তো সেফ নয়। আর অন্ধকার, সেরকম স্ট্রিট লাইটের সেরকম ইয়েও নেই, দূরে 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 ল্যাম্পপোস্টে একটা করে লাইট জ্বলছে বটে। যাই হোক, এবারে কী করে যাওয়া যায় ভাই, কোনো গাড়ি তো পাওয়া যাচ্ছে না, গাড়ি কী করে পাবো? আর তখন তো এইসব ক্যাব ফ্যাব এত ইয়ে ছিল না, তাহলে হয়তো কিছু জোগাড় করতেও পারতাম। যাই হোক, করতে করতে এর মধ্যে একটা ট্রাক আসছিল, তো উনি হাত দিয়ে গাড়িটাকে ট্রাকটাকে দাঁড় করালেন। দাঁড় করিয়ে ড্রাইভারটাকে অনেক করে বুঝিয়ে বলে টোলে দেখা গেল ড্রাইভারটা হচ্ছে নেপালি। তো উনি নেপালিতে কথা বলেছেন যে এরকম আমি এরকম গাড়ি এরকম খারাপ হয়ে গেছে হাইওয়ের মধ্যে, এরকম সব বুড়ি বাচ্চা নিয়ে খুব বিপদে পড়েছি, আমাকে একটু আইটিও পৌঁছে দাও, সেখান থেকে আমরা চলে যাব। ড্রাইভারটা খুব ভালো ছিল, আর বুঝে গেল যে আমাদের নেপালি বাবু। ঠিক আছে ভাই, এবার সবাই মিলে আমরা সেই ট্রাকে চললাম, বাচ্চা টাচ্চা নিয়ে শাশুড়ি মাকে আগে চড়ালাম, চড়ে সবাই মিলে উঠে সেখানে বসলাম। ড্রাইভারটা আমাদের আইটিওতে ছেড়ে দিল পর আমরা আইটিওতে নামার পর ওখানে অটো পাওয়া যায়, অটো করে আমরা বাড়িতে এলাম। তখন আমি দিল্লিতেই থাকতাম। অটো করে বাড়িতে পৌঁছলাম। বাড়িতে পৌঁছে দেখছি যে আমরা বাড়িতে পৌঁছে দেখে আমার গাড়িতে দাঁড়িয়ে রয়েছে। এটা কী হলো? এই গাড়ির না হওয়ার ফলে আমরা ট্রাকে যাত্রা করে এই পর্যন্ত এইভাবে মানে অটো ধাক্কা, ট্রাকের ধাক্কা সব খেয়ে এলাম। গাড়ি তো বাড়ির সাথে দাঁড়ানো, ড্রাইভার আর চাকর দুজনে হাসছে কিনকিনে। তোরা কী করে এলি? বলছে যে এটা করলাম, চাকাটা পাওয়া গিয়েছিল ক্ষেতের মধ্যে, সমস্ত চাকার থেকে একটা করে বোল্ট খুলে নিয়ে 3টে বোল্ট লাগিয়ে ওরা দুজনে হালকা হালকা মানুষ মানে বেরিয়ে চলে এসছে। তো সেই দিনটা বোধ হয় কোনো দিনও আমি মনে করলে পরে না ওটা ভুলতে পারবো না। ওই এক একটা জার্নি থাকে না বেশ মনে রাখার মতো, এটা আমার একটা বেশ ভালো জার্নি যেটা আমি মনে রাখতে পারি। এটা ছিল আমার একটা ঘটনা। হ্যাঁ রে, এরকম ঘটেছে, মানে সেদিনটা এত বেঁচে গেছি কেন জানিস তো? সত্যি বলছি, যদি পেছনে কোনো গাড়ি থাকতো হুড় করে ট্রাক দৌড়ো সে সময়, কিন্তু ভগবানের এমন মহান কৃপা ছিল, কোনো ট্রাক ছিল না, কিছু ছিল না। আমরা দাঁড়িয়ে থেকে হাই হতাশ করছি, সেই সময় যে ট্রাকটা এলো এবং ভগবানের বোধহয় পাঠিয়েছিল, মেনেও গেল এবং ভদ্রভাবে নিয়েও এলো, নাবিও দিল। ও বলেছিল যে আমি আপনারা যাবেন কোথায়? তো আমরা বললাম যে ভাই আমরা লক্ষ্মীনগর সকল পর্যন্ত যাবো। তো ওর জন্য আমি আইটিও পর্যন্ত নামিয়ে দেবো না, আইটিও নামিয়ে দেব, আমরা আইটিও থেকে অটো করে চলে যাবো। এটা ছিল একটা ঘটনা। দ্বিতীয় ঘটনাটা বলি, শুনবি তো? শোনালে তো খুব মজা করে শুনছে, বড় বিপদ হয়ে পড়তো প্রচণ্ড। আমার শাশুড়ি মা তো খুব ভয় পেয়ে গেছিলেন ভাই, খুব ভয়টা উনি পেয়েছিলেন কেন, ভয় তো আমিও পেয়েছিলাম। তারপর তো আমি খুব ঝেড়েছিলাম ওকে বাড়িতে এসে। তোকে আমি কখন থেকে বলছিলাম যে কটকট আওয়াজ হচ্ছে। আমার আবার গাড়িতে বসলে না আমার একটা অভ্যেস আছে, গাড়িতে সামান্য কোনো একটা পিন পড়লে পরেও সেই আওয়াজটা আমার কানে আসে এবং আমি খেয়াল করি কিসের আওয়াজটা হলো। এটা আমার একটা স্বভাব। যাই হোক, স্বভাব তো থাকবেই। আর এখন তো আস্তে আস্তে বয়স হচ্ছে, এখন আরও অনেক স্বভাব বেড়ে, এখন স্বভাবটা নেই, এখন স্বভাবটা কমে এসছে। আর বল, এবার দ্বিতীয়টা বলি, শোন। এই বিশা আসেনি, বিশা কোথায় গেল? হ্যাঁ, বিশালক্ষী তো আছে, এটা দিদি আমাদের সঙ্গে হয়েছে জয়পুরে। আরে এরকম ঘটনা আমার সাথে অনেক অনেক জায়গায় হয়েছে, সেটা কল্পনা করে। আমার এক একটা জার্নি, মানে এতগুলো জার্নির মাঝখানে যে করেছি, কিন্তু কয়েকটা যে বেশ ভালো মতন মনে রাখার মতন কথা। এবার দ্বিতীয়টা শোন বলছি। তখন মানে আমার মেয়েটা যখন বছর 2-2.5 বছরের বাচ্চা, বড় মেয়েটা 2-2.5 বছরের বাচ্চা মেয়ে, তখন ওর বাবা চলে গিয়েছিলেন নেপালে একটা কাজ নিয়ে। আমি তো ওনাকে বলতাম রোলিং স্টোন, পায়ের নিচে না চাকা আছে, কিছু একটা আছে, যে কোথাও কোথাও মানে আসল কথা ওনাকে একটা অভ্যেস জানিস তো, এখন আর পারেন না, অভ্যেস ছিল যে কোনো কাজে একটা চ্যালেঞ্জিং কোনো কাজ হলে পরে
যদি মনে কর আমি বলেছিলাম যে এটা হবে না, এটা পারবো না, বা এটা হবে না, এই যে হবে না কথাটা যদি বলেছিলাম, জুড়ে দিলাম, তাহলে সে সেটা করে দেখাবে যে এটা হবে, হতে পারে, এটা হবে। এই ছিল এটা ওনার অভ্যেস। তো কোনো একটা কারণে এই যে প্রগতি ময়দানে প্রগতি প্রজেক্টের কাজ নিয়ে উনি চলে এসেছিলেন। এটা নিয়েও আমি বলবো তো যে এটা নিয়ে একটা কাহিনী আছে, এটা পরে শুনিস, আগে বলিনি ছোটোবেলার কাহিনীটা মেয়েটার। আসলে এখানে দিল্লিতে আসা নিয়েও কাহিনী আমার আছে, এখানে সুন্দর কাহিনী আছে। আমি যখন দেখলাম মেয়েকে, সন্ধ্যাবেলা হলে পরে আমার মেয়ে ঘুরতে ফিরতে যেখানে থাকে সেখান থেকে এসে বলে যায়, মা আর খেলবো না, মা আর খেলবো না। কেন মা খেলবে না? খালি বলতো যে না আমি না দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না মানে? ওটা আমি দেখতে পাচ্ছি না। মা আমি খেলবো না। তো ঠিক আছে, ঘরে বসে তা হাত পা ধুয়ে মুখ ধুয়ে চলো ঘরে বসে খেলো বা কিছু। কিন্তু আমাকে একদিন তোর মনে খটকা লাগলো যে এই মেয়েটা সারাটা দিন কিছু বলে না, সন্ধ্যাটা হলে পরেই কেন বলে আমি দেখতে পাচ্ছি না, এটা কী কারণ? তখন একদিন আমি ভালো করে ওকে বললাম যে মা তুমি এক কাজ করো, এই না ওই যে এখানে কাকা কি দিয়েছে এগুলো একটু খেলো তো। তো বলছে না কোথায়, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আমি এটা কী হলো? তো আমার শাশুড়ি মার একটা ভালো অভ্যেস ছিল, যদি বাচ্চার কিছু হতো, যা কিছুই হোক, হলে পর উনি শুধু বলতেন আগে ডাক্তার কাছে যাইতে হইব না, আগে তুমি মার কাছে নিয়ে যাও, তোমার মা সকলটি বোঝে, মার কাছে নিয়ে যাও। তাহলে ঠিক আছে। অবশ্য আমার বাপের বাড়ি যেতে গেলে এমন কিছু তোমরা দূর নয়, পাঠিয়ে দিল যাওকে দিয়ে যে বৌদিকে ছেড়ে বাপের বাড়িতে। মার কাছে গেলাম, মা দেখে বললো হঠাৎ তুই? মানে মা একটা কোনো সমস্যা আছে তাই এসেছি বলছি, মেয়ের সামনে বলিনি। তারপর মাকে বললাম যে মা এরকম এরকম ব্যাপার, আমার মেয়েটা না সকাল থেকে তো ঠিক থাকে, সন্ধ্যে হলে পরেই বলে যে আমি দেখতে পাচ্ছি না। তো এটা কি সত্যি কি কোনো মজা করে কি কী ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না, তুমি বলো। তাই মা পাঠালেন তোমার কাছে। তো মা বললেন তো তাই, আচ্ছা ঠিক আছে। আমার মা কী করলেন, পাড়ায় বেরিয়ে গিয়ে যার যার বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে সবাইকে বলে এলো, সব মাকে বলে এলো আজকে তোমাদের বাচ্চাগুলোকে সবাইকে পাঠিয়ে দিও আমার বাড়িতে খেলতে, আমি যতক্ষণ না পাঠাবো ততক্ষণ তোমরা চিন্তা করো না, আমি আছি। বলে ঠিক আছে। সবাই এসে তখন এইগুলো বাচ্চা আমাদের উঠোন ভরা, আমার বাড়িতে প্রচুর জায়গা আছে ভেতরে, বিরাট বড় উঠোন ছিল। তো আমার মেয়েকেও মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে যে খেলো মা, এদের সাথে খেলো। বেশ জোরে জোরে খেলছে, মাও দেখছে আমিও দেখছি, আমার বাবুও দাঁড়িয়ে দেখছে। যেই সন্ধ্যেটা হয়েছে ও ঠিক দাঁড়িয়ে পড়েছে, একদম মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে থেকে বলছে যে দিয়া আমার হাতটা ধরো, দিয়া আমার হাতটা ধরো। তো মা বলছে এই তো আমি এখানে, তুমি এসো আমার কাছে এসো, এই তো আমি রান্নাঘরের দরজা দাঁড়িয়ে আছি, এসো। বলছে দিয়া তুমি কোথায়, আমি তো দেখতে পাচ্ছি না। মা বললো সত্যি তুমি দেখতে পাচ্ছ না মাকে? আচ্ছা তোমার মাকে তো দেখতে পাচ্ছ, মার কাছে যাও। বলছে না আমি কাউকে দেখতে পাচ্ছি না, তোমরা কোথায়? তখন আমার মা গিয়ে ওকে ধরেছে, ধরে করে নিয়ে গিয়ে বললো যে কোনো ব্যাপার না, তুমি দেখতে পাচ্ছ না, এসব করে বসো। তারপর মা বললো নিয়ে মেয়েকে ধর। মা সব বাচ্চাদের তাদের বাড়িতে পাঠিয়ে দিলি, দিয়ে এসে মা বললো যে এটা তো ভালো কথা নয়, আমি কারণটা কি, এটা তো ডাক্তার দেখাতে হবে আগে। ঠিক আছে, এবার ডাক্তার দেখানো। ওখান থেকে ডাক্তার একজন আমার দাদার মানে বিশেষ পরিচিত বন্ধু বলবো না, ঠিক বিশেষ পরিচিত এক ছেলে, ক্যানিং স্ট্রিটে একটা বিরাট বড় মানে চোখের হাসপাতাল তো নয়, ডাক্তারখানায় ছিল। তো উনি বললেন যে ওখানে অমুক জায়গাতেই এই ডাক্তারটা আছে, বিরাট বড় ডাক্তার, আর কালকে বাইরের থেকে একজন ডাক্তারও আসবেন, তাকে দেখানো যাক। তা আমি বললাম যে আমি কোনো দিন বাড়িতে যেতে, বিশ্বাস করো আমাদের বাড়ির নিয়ম কী ছিল, স্কুলে যাচ্ছ বাড়িতে আসবে, কলেজে যাচ্ছ বাড়িতে আসবে, তাছাড়া যে বন্ধু বান্ধবের সাথে সিনেমা দেখা, বাইরে ঘোরা বা কোথাও আউটিং তো দূরের কথা, আমাদের এসব ছিল না। বিয়ের পরেও বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এলাম, কোথাও যেতে হবে শাশুড়ি নিয়ে যাচ্ছেন, যা ওরা নিয়ে যাবে, বা স্বামীর সাথে যাও, একা কোথাও বেরোনি, কাজে কোনো রাস্তাঘাট আমি সেরকম চিনতাম না, এরকম কেন চিনতাম না। তারপর ওখান থেকে অনেক করে ট্যাক্সি করতে গিয়েছিলাম,
জিজ্ঞাসা করে 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 কথা বলতে বলতে জিজ্ঞাসা করে 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 গিয়ে পৌঁছলাম সেখানে। পৌঁছানোর পর দেখছি যে ওখানে নাম লেখা হচ্ছে, তা আমি গিয়ে নামটা লিখিয়ে দিলাম। আমার মেয়ের নাম তখন নাম ছিল রমি গাঙ্গুলি, লিখিয়ে দিলাম। মা গীতা গাঙ্গুলি, তাও লিখিয়ে দিয়েছি। দিয়ে মানে এটা হচ্ছে বলবো তোমাদের 76-77 ঘটনা। হ্যাঁ, তখনকার দিনে 100 টাকা ছিল ভিজিট ডাক্তারের। যে ডাক্তার এসেছিলেন জার্মানি থেকে, ওনার ভিজিট হচ্ছে 100 টাকা। তো আমি 100 টাকা বার করে দিচ্ছিলাম। তো যে ছেলেটা ভর্তিটা কাটবে, সে হঠাৎ আমার মুখে দিয়ে তাকে বললো, আপনি দুলালদার বোন না? আর হ্যাঁ, আমি দুলালদার বোন। বললো আচ্ছা, আপনি বসুন। কাকে দেখাবেন? আমি আমার মেয়েকে দেখাবো। মেয়েকে দেখাবেন? আজকে যার পর একজন ডাক্তার এসেছেন, খুব ভালো দিনে এসেছেন, বসুন, আপনি বসুন, আমি দেখিয়ে দেবো। টাকাটা আপনি রাখুন। হ্যাঁ, টাকাটা রাখবো? না দিয়ে দেবো, সবাই তো টাকা দিচ্ছে, আমি দেবো না কেন? টাকা কিন্তু সবাই তো টাকা দিচ্ছে। বলে আপনি বসুন না, আমি নিয়ে নেবো। ভেতরে সবাই তো বসে আছে, খেপচিরাস হয়ে যায় লোকে একটুতেই। বলছে আপনি বসুন, আমি পরে ভেতরে নিয়ে নেবো। ঠিক আছে, বসলাম। ডাক্তার কাছে নিয়ে গেছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সেসব আমি ভালো ইংলিশ বলতে পারতাম না। আমি খুব গরিব ছিলাম তখন ইংলিশে। আস্তে আস্তে বয়স বাড়তে লাগলো, বাইরে এলাম, বাচ্চারা বড় হলো, চাকরি করতে লাগলাম, দুনিয়াদারি করতে 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 এখন ঠিক আছে। তখন খুব গরিব ছিলাম। ভেতরে গেছিস, ভদ্রলোককে দেখছি যে একটা সে বিরাট লম্বা চওড়া, দেখে ভয় পেয়ে গেছি আমি। তো কিন্তু এমনিতে ভেতরে খুব সাহস আমার আছে, আমি প্রথম থেকে সাহসী। আমি আমার সিধা ভাষায় আমি নমস্কার বলে, আমার মেয়ের কথা বলো যে আমাকে ও বললো যে আপনি বলতে থাকুন। ওনার ইন্টারপ্রিটারটার সাথেই ছিল। বলছে আপনি বলুন, আমি ওনাকে বুঝিয়ে বলে দেবো। আমি বললাম যে আমার মেয়ে এরকম সকাল থেকে সব ঠিক থাকে, সন্ধে হলে পরে চোখে হাত দিয়ে বসে পড়ে, চুপচাপ যে আমি দেখতে পাচ্ছি না, তা আমি সেই জন্য আপনাকে দেখাতে এসেছি। সেই ডাক্তার শুধু একটা কথাই বলেছিল, জিজ্ঞাসা করেছিল যে আপনার ছেলেপুলে কটে? আর এই একটি মেয়ে। তখন বলল যে একটা টাকা যদি কাছে থাকে তার অনেক দাম হয়, অনেক ভ্যালুয়েবল এটা। কারণ সবসময় মনে ভয় থাকে যদি হারিয়ে যায়। দ্বিতীয়টা তো আমার হাতে নেই যে আমি খরচা করব, সেই জন্যই একটা টাকার বিশেষ মূল্য। তো তোমার এই একটা তো মেয়ে, তাই বিশেষভাবে ও মূল্যবান এটা, এই জিনিসটা। তো তুমি এক কাজ করো, বাবা কোথায়? তখন আমি বললাম যে ওর বাবা এখানে নেই, ওর বাবা গেছেন উঠেছে নেপালে। তো বলছি যে বাবার সাথে মেয়ের এটা কেমন ছিল, দুজনের সম্পর্কটা কেমন ছিল? আর দুর্দান্ত বেশি। ও এখনও রাত্রিবেলা শোয়ার সময় বালিশের উপরে ওনার ফটোটা রেখে, ফটো বাবা তুমি শো, আমি শোচ্ছি, ফটো বাবা তুমি খেয়েছো, আমি খেয়েছি, এগুলো করে। বলে আর কিচ্ছু না, ওর ভেতর থেকে কেঁদে কেঁদেও আপনাদের দেখি কাঁদে না, ভেতরে ভেতরে কেঁদে কেঁদে ওর ভেতরে যে চোখের যে নার্ভগুলো, ওগুলো শুকিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, এখনও পুরো ড্রাই হয়নি। শুধু একমাত্র উপায় হচ্ছে, যদি মেয়েকে আপনি অন্ধ না হতে বাঁচাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওর বাবার কাছে পৌঁছে দিন। আর তার সাথে শুধু ওষুধ কি লিখলো, কোনো আই ড্রপ না, কোনো ক্যাপসুল না, কিছু একটা মাল্টিভিটামিন ক্যাপসুল দিয়ে দিলেন। আমার মনে হয় শুধু বোধহয় এটা আমার মন রক্ষার জন্য যে এসেছে ভদ্রমহিলা, একটা কিছু লিখে দিই, একটা মাল্টিভিটামিন ক্যাপসুল লিখে দিলেন, দিনে যখন কিছু দিয়ে দিও। কিন্তু মেইন হচ্ছে যে ওকে তুমি তোমার ওর বাবার সাথে দেখা করে মিলিয়ে দাও, ও নিজের থেকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা কোনো রেমেডি হলো? বলছি যে এটা 100% রেমেডি, এটা আর কিছু করতে হবে না। এবার আমার মাথা ঢুকলো, আচ্ছা এবার হচ্ছে ঘটনা, আমি থাকি কলকাতায়, উনি হচ্ছেন নেপালে, যাবো তো কী করে? ওনার একটা অভ্যেস ছিল, যে কোনো জায়গায় যেতেন, তখনকার দিন তো মোবাইল টোবাইল ছিল না, চিঠি যে লিখতেন, চিঠির পেছনে ওখানে যেতে গেলে কীভাবে যাওয়া যেতে পারে সেটা ডিটেলস লিখে দিতেন। এখানে আসতে গেলে আগে লখনৌ আসতে হবে, এরকম গাড়ি আসে লখনৌতে এসে তারপরের দিন সকালবেলার দিকে মহিলাইনির জন্য মানে কীভাবে পুরো রুট এটা দিয়ে উনি লিখে দিয়েছিলেন অ্যাড্রেসটা, সেটা আমার কাছে ছিল।
সেই চিঠিটা আমার ব্যাগে ছিল। এবার কিন্তু আমাকে তো যেতে হবে লখনৌ পর্যন্ত, না? ওখান থেকেই ট্যাক্সি নিয়ে বোধহয় ঠাকুর আমাকে সবসময় সাথ দিয়েছেন, জানি না কী করে ভালো ভালো লোক পেয়ে গেছি রাস্তায়। সে ট্যাক্সি ড্রাইভারটা সেটা এত ভালো, দিদি বলে ডেকে নিয়ে গেল শিয়ালদা যাবেন। ওখানে শিয়ালদা স্টেশনটা কোথায় পড়বে রে ভাই, আমি তো চিনি না। বলে আপনি শিয়ালদা যাবেন? মানে হ্যাঁ, আমি শিয়ালদা যাবো। নিয়ে গেল আমাকে শিয়ালদা। আমি প্রথমে একা শিয়ালদা স্টেশনে গিয়েছি মেয়ের হাত ধরে। আচ্ছা, জল পিপাসা এত পেয়েছে, রাস্তা থেকে একটা জলের বোতল কিনলাম। ওই বাইরের জলটা খেতে ভয় করলো, যদি কিছু থাকে আমার মেয়ে যদি কোনো ক্ষতি হয়, আর জলের বোতল কিনলাম। কিনে ওকে একটু জল খাওয়ালাম, নিজে একটু জল খেলাম। খেয়ে তারপর শিয়ালদা স্টেশনে পৌঁছলাম। হাঁটতে হাঁটতে মেয়েকে বলেছি আমার হাত একার যেরকম মুঠো ধরে রেখেছি, এরকম ধরে রাখবে, হাত কিন্তু ছাড়তে দিবি না। ধরে রেখে করতে গিয়ে দেখি হ্যাঁ টিকিট কাউন্টার লেখা। অশিক্ষিত তো নই, বই পড়েও তো যেতে পারি। দেখলাম যে হ্যাঁ, এই তো টিকিট কাউন্টার, ঠিক আছে। গিয়ে দেখি মস্ত লাইন। তা কোন ওই যেটা কাউন্টারে পাবো তাকে গিয়ে দেখলাম এই তো লেখা রয়েছে লখনৌ মেরানি, সমস্ত লেখা রয়েছে। ওখানে লাইন দিলাম। আমি সিধে জানলা দিয়ে মুখ বাড়ি বললাম যে দেখুন, আমাকে না একটা টিকিট চাই লখনৌর জন্য। কোন গাড়িতে যাবেন? আমি যে গাড়িতে হোক, যত তাড়াতাড়ি হোক, আজ রাতের দিন আমি চলে যাব। তো বলছি যে কি এরকম ইমার্জেন্সি আবার কিরকম করে হয়? আরে আমার ইমার্জেন্সি, আমার মেয়ে অসুস্থ আছে, ও বাবার কাছে নিয়ে যাবে, আপনি দিন। বলছি নেই, রিজার্ভেশনের কোনো টিকিট নেই, একটাও নেই। আমার আগে যে ভদ্রলোক টিকিট নিয়েছেন তার কাছে 11খানা টিকিট ছিল। ওরা একটা লম্বা দল মিলে বেড়াতে বেরিয়েছে। তখন আমি কোনো বছরই ওনার কাছে, তো এই লাস্ট টিকিট ওনার কাছেই যাচ্ছে। আমি একটু দাঁড়ান, দাঁড়িয়ে ভদ্রলোকের কাছে আমি সিধে দুটো ওনার হাতটা ধরে, কে কোথাকার কিছু জানি না ভাই, হাতটা ধরে একদম মুঠো করে ধরে বললাম যে আমার অনেক উপকার হবে, আপনি আমাকে একটা টিকিট দিন। আমার মেয়েটা চোখে অন্ধ হয়ে গেছে। ডাক্তার বলেছে, আমি এই দেখুন ডাক্তার প্রেসক্রিপশান, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি ওই মেয়েকে তার বাবার সাথে দেখা করিয়ে দাও। তো বাবার সাথে দেখা করাতে যাবো, তা আমি তো ট্রেনটা পাবো, গাড়িতে যাবো, সেখান থেকে আমি আবার মহিলায় নিয়ে যাবো। ঢাকাতে দিয়ে উনি নেপালে আছে, লখনৌ পর্যন্ত আমাকে যেতে হবে, প্লিজ আমাকে একটা টিকিট দিন, যে করে হোক। তখন ভদ্রলোক আমার হাতটা ছেড়ে বলছি ঠিক আছে মা, হাতটা, মা বললেন ঠিক আছে মা, হাতটা ছাড়ো না, আমি দেখছি। তারপর ওনারা নিজের কি কথা আলোচনা করে বললো ঠিক আছে, একটা টিকিট ওনাকে দিয়ে দাও। আমার হয়ে গেল, গীতা গাঙ্গুলির টিকিট হয়ে গেল। এবার তাই বললাম আমাকে আরেকটা উপকার করবেন। আমার মুখ দিয়ে কেন বেরোলো, কীভাবে বেরোলো আমি জানি না, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে কাকাবু আমাকে একটা উপকার করবেন। বলছি কি? বলছে আমি তুমি জানি না, প্রথমবার বাইরে বেরিয়েছি, এখান থেকে টেলিগ্রাম কোথা থেকে করা যায়? বলে তুমি টেলিগ্রাম করবে? মানে হ্যাঁ, ও বাবাকে, আমার হাজব্যান্ডকে টেলিগ্রাম করে দিতাম, উনি লখনৌ এসে যেতেন, তাহলে মেয়েকে নিয়ে গিয়ে, কারণ আমি তো এর আগে যেতে পারবো কি পারবো না, তাই উনি এসে যেতেন লখনৌতে। বলে টিকিট কাউন্টার বললো যে রাখো আমি আসছি, কোথাও কত চেনাশোনা হবে। উনি আমার হাতটা ধরে পাশে টেলিগ্রাম অফিসে নিয়ে গেলেন। বলছে কী লিখতে হবে? আর নিশ্চয়ই এটাই লিখতে হবে যে লখনৌতে এসে আমাদের যেন নিয়ে যায়। আর ওতে কটা লাইনে লেখে, কটা ওয়ার্ডে লেখে আমার কিন্তু কিছু জানা নেই। আসল কথা হচ্ছে আমি এটুকু লক্ষ্য করে দেখেছি, সততা অনেক সময় সবসময় কাজে লাগে। অত বুঝতে পেরেছি যে মেয়েটা সত্যি কথাটা বলছে, এবং আমার দু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সমান তাহলে, তুমি দেখছেন তো। বলছে তুমি চোখটা পোছো, আমি সব করে দেবো। তারপর উনি টেলিগ্রামটা করিয়ে দিলেন, যার পরে সে টেলিগ্রাম পোস্ট করলে উনি পেয়ে যাবেন। বলে হ্যাঁ পেয়ে যাবেন, দ্যাটস দ্য কেস। বলো হ্যাঁ উনি পেয়ে যাবেন, তুমি চিন্তা করো না। তো বললো ঠিক আছে। তারপর তখন আমি ওখান থেকে বাড়িতে এলাম। বাড়িতে এসে বললাম যে এরকম कल आना, कल बोल देना, मैं अभी लाइव में हूँ, बात करना। তো তখন উনি বললেন যে তুমি যাও। বাড়িতে এলাম, বাড়িতে এসে বললাম শাশুড়িকে যে এরকম বলেছে, ডাক্তার বলছেন নেপালে ওর বাবা আপনার ছেলের কাছে ওকে নিয়ে যেতে, নাহলে অন্ধ হয়ে যাবে। তো আমার সাথে কেউ যাবে কি? যাওয়ার জন্য কেউ নেই।
যাওয়ার জন্য কেউ নেই, প্রত্যেকে হাত, যদিও আমি টিকিট তো একটাই নিয়ে এসেছি। বাড়িতে এলাম, বাড়িতে এলাম, আসার পর মা বললো যে দেখ, যেমন আমি তোর মা, তোর ভালো মন্দ সব কিছু তো আমি খেয়াল করতে পারি বা করি বা করব, ঠিক তেমনি এটা হচ্ছে এই বাচ্চাটার মা হচ্ছিস তুই, ওর ভালো মন্দ সব কিছু তোর উপরে, তোকে মনের শক্তি নিতেই হবে, তোকে একা যেতেই হবে, তোকে একা যেতেই হবে। কাজে তুই মনের শক্তি নেই, কেন পারবি না? নিশ্চয়ই পারবি। মা তাঁতিকে একটা ছোটো অ্যাটাচির মধ্যে বড় মেয়ের কয়েকটা জামা কাপড়, একটা সোয়েটার মা দিয়ে দিল। জানি না রে ওখানকার ওয়েদার কীরকম, বা রাস্তায় বৃষ্টি বৃষ্টি হলো, ছোটো বাচ্চা মেয়ে, ঠান্ডা যদি লেগে যায়, একটা সোয়েটার, মানে এত গরমে সোয়েটার দিচ্ছ, বলে না না রেখে দে, বাই চান্স লেগে গেল তখন কোথায় পাবি রাস্তা। একটা সোয়েটার দিয়ে দিল। আমার দুটো শাড়ি, দুটো ব্লাউজ। আরে মা আমি গিয়ে ওনার মেয়েকে দিয়ে তারপরে আবার ফেরত চলে আসবো। মা বললো ঠিক আছে, আগে তুমি যাও তো। এবার সেই চিঠিটা আমার হচ্ছে মেন সম্বল, ওটাকে নিয়ে বসলাম। ট্রেনে উঠে ভাই এসে ট্রেনে চলিয়ে দিয়ে গেল। বিস্কুট, ফল, কলা, যা যা পায়, পাউরুটি, সব মিষ্টি, তা কি বাচ্চারা কষ্ট না হোক, আমার অসুবিধা না হয়। বসেছি, এমন কর্ম, গাড়িতে উঠে বসলাম। চলো, ওনারা ছিলেন গাড়ির মধ্যে, ভদ্রলোকও ছিলেন, তার দিদি, আরও কে কে সমস্ত আত্মীয়রা সব রয়েছে। আমার এমন মানে বোধহয় টেনশনের থেকে বা কিসের থেকে এত ধুম ছাড়া জ্বর এলো যে আমি যেন কিছু বুঝতে পারছি না। কোনো রকমে পাউরুটি বের করে মিষ্টি দিয়ে, কলা দিয়ে মেয়েকে খাইয়েছি, দিয়ে বললাম যে তুমি এখানে শুয়ে পড়ো। আমি সেই ওরা যে চাদরটা দিয়েছে সেই চাদরটাকে তুলে নিয়ে সেটা গায়ের মধ্যে জড়িয়ে আমি চুপচাপ বসে কাঁপছি। ভদ্রলোকরা খাবার খাচ্ছিলেন। হঠাৎ ওই যে ওদের মধ্যে একজন ছিলেন ডাক্তার, সে বললো যে খাবারটা রাখো তো। এই মেয়েটা কিন্তু সেই থেকে কাঁপছে, গায়ে চাদরটা যেভাবে দিয়েছে মনে হচ্ছে জ্বর এসেছে। এসে বললো যে মা দেখি মুখটা উঁচু করো তো। আমি মুখটা উঁচু করলাম, দেখে বলছে তোমার তো প্রচুর জোর জ্বর এসেছে, দাঁড়াও কিছু খেয়েছো? আমি বললাম আসলে না। তোমার সাথে কিছু খাবার আছে? মানে হ্যাঁ আছে। কিছু খেয়ে না। তখন এই বলতে যে আমাকে টিকিট দিয়েছিল সে ভদ্রলোক ওই ওদের যে প্লেটগুলো করে খাওয়া বাড়ছিল একটা প্লেট এনে বলে এ না মা, এটা তুমি খাও, তা ওষুধ দেবো। না আমি খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না, আমি শুধু একটু জল খাবো। তো বললো তা তো হবে না, তুমি ওষুধটা খাবে, একটা কিছু একটু খাও, কিছু একটু খাও বলতো। তখন আমি কী করলাম, একটু করে আমি বিস্কুট আছে আমার কাছে, দুখানে বিস্কুট খেয়ে নেবো। বলছে খাও তাহলে তুমি। আমি দুটো বিস্কুট মুখে দিয়ে খেয়ে, তারপর উনি ট্যাবলেট দিলেন, আমাকে ওষুধ দিলেন, দিয়ে বললেন এটা খেয়ে বিছানা লাগিয়ে দিলেন সুন্দর করে। দিয়ে এবার তোমার মা মেয়েকে বলে শো, তুমি ঘুমিয়েও পড়বে, তোমার জ্বরটা কমে যাবে, তোমার ঘুমিয়েও পড়বে, তুমি শো, আমি আছি। আর যদি মেয়ে জেগে যায় চিন্তা করো না, গাড়ি চলছে, আমরা কোথাও ভাগবো না, তোমার মেয়েকে আমরা দেখবো, তুমি শুয়ে থাকো। আমি মেয়েকে নিয়ে যদি শুয়ে রইলাম। সকাল হতে আমার জ্বরটা সত্যি পড়ে গেল। উৎকৃষ্ট ছিল, মেয়েও ভালোই ছিল। এবার তো মনের মধ্যে খালি হচ্ছে যে কখন লখনৌ আসবে আর কখন ওর বাবা আসবে, তাহলে আমার একটা নিশ্চিন্তি। কারণ সেই সন্ধ্যের থেকে তো মেয়েকে যে টানছি, মেয়ে তো দেখতে পাচ্ছে না, বাথরুমে নিয়ে যেতে গেলে বছর কোলে করে নিয়ে যেতে হচ্ছে, ও তো দেখতে পাচ্ছে না চোখে। তো বাথরুমে আমাকে নিতে হয়নি, ওই ভদ্রলোকে নিয়ে গেছিলেন কোলে করে। কোনোরকম ভয় পেও না, আমি নিয়ে যাচ্ছি, আমার সাথে মেয়েকে আমি আবার নিয়ে আসবো, এনে আমার সামনে দিয়ে দিলেন। ঠিক আছে, এবার প্রতীক্ষা যে কখন আসবে লখনৌ তো আসছে। তখন থেকে ভদ্রলোক খালি বলছেন মা গীতা, এবার তো লখনৌ আসছে, এবার ওর বাবা আসবে, তুমি কিন্তু আমাদের ভুলে যেও না মা। আরে না, আমার জীবন থাকতে আমি আপনাকে কোনোদিন ভুলবো না, ভোলার মতো নয়। এর মধ্যে গাড়িটা থামবে এরকম লেনটা চলছে। আমি দেখতে পাচ্ছি একজনকে এরকম ফ্রেঞ্চ কার দাঁড়িয়ে নিয়ে কে একটা লোক সময় দৌড়েছে, এই বুম্বা, ওকে না ছোটোবেলা ওর বাবা ডাকতো বুম্বা, এই বুম্বা 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 বুম্বা। আমি বুম্বা বুম্বা আওয়াজটা কানে শুনেছি। আরে হ্যাঁ উনি এসেছেন। বলে তুমি কি দেখেছো? আরে না, উনি যে নামটা নিয়ে বাড়িতে ডাকেন
বুম্বা বুম্বা, আমি এই আওয়াজটা কানে শুনেছি, ও দৌড়চ্ছেন বুম্বা 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 করে। তো বলছে দাঁড়াও, শান্তি রাখুন, গাড়িটাকে দাঁড়াতে দাও, আমরাও দেখি, এমন না তুমি কোনো ভুলভাবে তুমি বেরিয়ে যাও, দাঁড়াও। গাড়ি তো ঠিক ওই আমাদের ওখানটায় এসে তো বললো যে বুম্বা, আমি তাকিয়ে আছি, আমি নিজেই চিনতে পারছি, আমি কী করবো, আমি চিনতেই পারছি না। তো ওতেই মেরেছে। মেয়ে তো সকাল, মেয়ে চেঁচিয়ে রয়েছে, দাদি বাবা বলে, মেয়ে খুব খুশি। আমি সেই দাঁড়া, ওর হাত টেনে দিয়েছে, ও হাত বানিয়ে দিল জানলা দিয়ে, এ হাত ছাড়িয়ে মেরেছে। এই লোকটা কে? তাই আমি না, আমি ঠিক চিনে উঠতে পারছি না। বলছি এই কী হলো সমস্যা? এ বলছে যে ভেতরে চলে এসছেন, এসে বলছে যে কী হলো? তাই আমি আওয়াজ তো তাই। আমি তোমার এখন দাড়ি ভাড়ি জায়গা থেকে আমি কোথেকে চিনবো? তখন লোকে ভদ্রলোক বলছেন আমাকে, গীতা মা আগে ভালো করে দেখে নাও, সত্যি তোমার হাজব্যান্ড না, বাচ্চার বাবা না? মানে হ্যাঁ সত্যি তাই, তবে এইগুলো ছিল না না, আর কিরম যেন লাগছে দেখতে আমি বুঝতে পারিনি, এই জন্য আমি বার করে দিয়েছিলাম। তারপরে ব্যাস ওই পর্যন্ত গিয়ে ওদের নমস্কার হয়ে গেল। ঠিকানাও দিয়েছিলেন যে কলকাতায় যখন তুমি আসবে, তুমি তো ফিরেই আসবে। আমি হ্যাঁ খুব তাড়াতাড়ি ফিরে আসবো, আসে দেখা করো। বাস মেয়েকে হ্যান্ডওভার করেছিলাম আমার বাবার কাছে। সে কার যে মেয়েকে জড়িয়ে, কী হয়েছে আমার মেয়ে, কী হয়েছে আমার মেয়ে, কী হয়েছে, আনি একটু সবুর করো, এখন তো সকাল সকাল চলছে, সন্ধ্যেটা হতে দাও, তখন তুমি নিজেই টের পাবে যে তোমার মেয়ের কী হয়েছে আর কেন আমাকে আসতে হলো। তো বললো আমি একটা মিটিংয়ে ছিলাম। তুমি কখন পেলে টেলিগ্রাম? বলে আরে আমি ফলে আমি একটা মিটিংয়ে ছিলাম, মিটিং থেকে হঠাৎ করে কেউ একজন এসে বললো যে একটা টেলিগ্রাম এসেছে মিস্টার গাঙ্গুলি। আমি মিস্টার গাঙ্গুলির শুনে তো বল টেলিগ্রাম পেয়ে দেখলাম যে আর তো সময় নেই, তো আমি অনেক মুশকিল এসেছি, তো ট্রেনটা পেয়ে গেলাম, চলো ঠিক আছে তুমি বলো আগে আমার মেয়ের কী হয়েছে, মানে একটু সবুর করো। তো আমাদের লখনৌতে একটা হোটেলে নিয়ে গিয়ে তুললেন, সেখানে বসলাম, থাকলাম, স্নান টান করলাম, খাওয়া দাওয়া হলো। বাস বিকেল 6টা বাজতে না বাজতে মেয়ের দেখে সে ওরকম খাটের থেকে নামছিল, দেখে বলছে আমার হাতটা ধরো। ও বাবা তো একদম ওকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছে, ধরে কাঁদছে, বলছে তো আমার মেয়ে অন্ধ কী করে হলো? চুপ, এরকম বলো না, দেখো না। তারপর বাবা করল। তারপরের দিন থেকে বিশ্বাস করুন আপনারা, মানে আমি কি বলবো, যে ওকে কোনো যে মাল্টিভিটামিন ক্যাপসুলটা ওটা আমি দিতাম ঠিকই, ডাক্তার বলেছে দিতে, আমি দেবো না কেন, দিচ্ছি। মেয়েকে কোনো ওষুধ কোনো কিছুর দরকার পড়লো না, অটোমেটিক্যালি মেয়ে নিজের থেকে ঠিক হয়ে গেল। আফটার 10 days আমি বললাম এবার তো মেয়ে ঠিক হয়ে গেছে, আর তো মেয়ে কোনো সমস্যা নেই, মেয়ে এখন সব দেখতে পায়, কোনো অসুবিধে নেই, তাহলে এবার আমরা বাড়ি চলে যাই, আমার টিকিট কেটে দাও, আমাকে লখনৌ থেকে গাড়িতে তুলে দাও, আমি চলে যাব। আর আশ্রয় নেই, বলো না আমার মেয়েটা ভেতরে কেঁদে চোখে অন্ধ হয়ে গেছে, সেই মেয়েকে নিয়ে তুমি একা এসেছো ওখান থেকে, কলকাতা থেকে। বলতে গেলে আমি সবার কাছে বলি যে আমাদের বিরাট বড় ফ্যামিলি, আর সত্যি কথা আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি হচ্ছে রাবণের গোষ্ঠী, আর সেখানে আমার স্ত্রীকে এই বিপদের সময় ওই বাচ্চা মেয়েটাকে নিয়ে একা আসতে হলো, তাহলে আমার সেরকম ফ্যামিলি যে কাছ থেকে কোথাও যাবে না, তুমি এখানে থাকবে নেই কি? আমি তো কিছু আনিনি, তো কোনো জামা কাপড় আনিনি, বাচ্চাটার কিছু আনিনি, বলে সব হবে, সব আমি কিনবো, সব কিনে দেবো। সেই আমার নেপালের গৃহস্থী চালু। পরের দিনকে দোকানে গিয়ে আমার কাপড় বাচ্চার ঘরের জন্য বাসনপত্র সব কেনা হলো। সেই যে আমি মানে গৃহস্থী চালু করলাম, 11টা বছর আরামসে কাটিয়ে দিয়েছি। তখন তো ভরপুর সংসার ছেড়ে এসেছে, কোনো কিছুর অভাব ছিল না, পশু পাখি জানোয়ার সব কিছু পুষেছি। তখন অবশ্য কলকাতা থেকে সময় ওরা বলতো, একবার এসেছিলাম কলকাতা থেকে, একবার আমি এসেছিলাম, ওই কেউ এসেছিল বেড়াতে, ওনার কোনো একজন ক্লায়েন্ট, তাকে বেনারস ঘোরাচ্ছিল, তার সাথে বেনারস গিয়েছিলাম। বেনারস থেকে আমরা কাঠমান্ডু চলে গেছিলাম, কাঠমান্ডুটা ঘুরে ওখান থেকে চলে এসেছিলাম। একবার গিয়েছিলাম, আমার দাদার বিয়ে ছিল, একবার কলকাতায় গিয়েছিলাম, সবাই বলে কি তুই আর এখানে ফিরবি না? আমি যখন সে ফিরতে দেবে না, সে বলছে আমি যেতে দেবো না, তো কাছাকাছি আমার আসা তো সম্ভব না। তো এই ছিল আমার দ্বিতীয় কাহিনী। এটাও তোমাদের কেমন লাগলো?
ঈশানী সোনালি আশ্চর্য। আর আমার সঙ্গে অনেক আশ্চর্য ঘটে গেছে। হাই পলাশ, খুব খুশি হলাম তোমাদের দেখে সত্যি। তো আমি এখানে না এসে কি ভুল তো হয়েছে এতদিন। হ্যাঁ, আমি এতগুলো সবাইকে দেখতাই দুরন্ত। আরে এরকম দুরন্ত আমার সাথে অনেক কথা। তোদের তো সবাই ডিনারের সময় হয়ে গেল, আমার সাথে এরকম অনেক 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 ঘটনা ঘটে গেছে রে, সে মানে বলার মতো নয়। এই ছোট একটা বলে দিচ্ছি, কটা বাজলো রে মা? 10টা না? 10টা। ছোট্ট একটা বলে দিচ্ছি, সোনালি খুব ভালো আছে, এর রাখবো কি বলবো? হে ভগবান, নানা গল্প শুনছি, বিষয় বলছে তো ডিনার করবি তো, এরপর তো ঘর থেকে বকবে আমাকে। আচ্ছা একটা বলছি ছোট, ওই দিল্লিতে কী করে এলাম শুধু সেটা বলে দেবো। এর পরের দিনকে যখন আসবো তখন আমি ভূতের গল্প, সমস্ত গল্প সব তোদের শোনাবো। আজকে নিজের মনটাকে হালকা করি তোদের কাছে। তোরা তো আমার আপনজন, তোদের না বললে কাকে বলবো, তাই তো? শোন তাহলে বলছি। हाँ विशाल डिनर डन। रात्रि 12टार समय चिप्स खाएंगे, रात 12 बजे चिप्स खाना है, क्योंकि सुबह तो मैं ये करूँगी ना, क्या करूँगी, क्या करूँगी, एक्सरसाइज करूँगी। अच्छा শোন তাহলে আমার দিল্লি আসা কাহিনীটা শুন। তখন আমার ছেলে মেয়ে 3জনই হঠাৎ করে কিছুটা বাইরে থেকে বেরিয়ে গেছেন ভদ্রলোক পার্ক হোটেলে, কলকাতায়। না রে আমি ভুল বলছি, কলকাতা না, রাউরকেলা থেকে উনি গিয়েছিলেন মিটিংয়ে যাবেন বলে পার্ক হোটেলে কলকাতায়। তো আগের দিনকে বেরিয়ে গেছিলেন, তো পার্ক হোটেল থেকে মিটিং হবে, তারপর দিনকে তিনি ফেরত চলে আসবেন বাই প্লেন, তো আসা যাবার ওনার ঠিক আছে। না না না, বাবা গিয়েছিল পার্ক হোটেলের জন্য। বাবা তো দিল্লি এসে আগে, তা শুনেন না। তারপরে ওখান থেকে গিয়ে উনি কী করেছেন, যে মানুষটা গেছে বাড়ি থেকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কোনো খবর নেই। আমি হয়ে গেছি পাগলের মতো, যে কী ব্যাপার হলো না, কোনো একটা ফোন, মোবাইল তো ছিল না, ল্যান্ডলাইন ছিল, ল্যান্ডলাইনে কোনো ফোন আসছে না, কিছু না। যে এটা কীরকম করে হতে পারে, সেটা কিছু কোনো দুর্ঘটনা ঘটলো, কী হলো, হ্যাঁ সমানে চিন্তা করে যাচ্ছি। করতে করতে এর মধ্যে যে বাড়িতে আমি ভাড়া থাকতাম রাউরকেলাতে, সেই বাড়িতে মকান মালিকের কাছে একটা ফোন এসছে ওনার। তো সেখানে বলেছে যে আমার ওয়াইফকে একটু ডেকে দেবেন, আমি 5 মিনিট পরে আবার করছি। তো ঠিক আছে, তা আমাকে খবর দিল যে এরকম আন্টি আপনি নিচে আসুন, এরকম আঙ্কেলের ফোন এসেছিলো, আবার একটু পরে ফোন করবো। ঠিক আছে, দৌড়ে গেছি, ফোন এসেছে। তুমি কোথায়? বললো আমি তো দিল্লি। হ্যাঁ তুমি তো গেলে ওটা মিটিংয়ে, সেখানে তুমি দিল্লি মানে? তো বলছে যে এরকম একটা অন্য ব্যাপার ছিল, তো সেই কাজটার জন্যে তো আমি দিল্লিতে। তাহলে আমি তো এটা কীরকম ঘটনা হলো, আমরা বাড়িতে কেউ জানি না, কিছু না, আমি এরকম বাচ্চাগুলোকে নিয়ে এখানে একা পড়ে থাকবো? তো বললো যে না, এটা ভীষণ একটা ইমার্জেন্সি ছিল কাজটার, তো ব্যাপারটা কিছুই নয়। ওখানে গিয়ে বসেছিল মিটিং করতে। ওই যে বললাম, আমি আগেই বলেছি যে যেখানে দেখবে চ্যালেঞ্জিং কোনো কাজ আছে সেটাতে উনি একদম ঝাপটে পড়বে। যেটা করবো আমি করে দেখাবো। এই মনে করো উনি যে টেবিলে ওনারা বসেছিলেন মিটিং করছিলেন, দূরের একটা টেবিলেতে দুটো ম্যাপ ছড়িয়ে ওনারা আলোচনা করছিলেন যে এরকম করে, মানে যে ডোমটা দাঁড় করিয়েছে, যে ওটা যদি ওভাবে কনস্ট্রাক্ট করা যায় তাহলে এটা ভেঙে পড়ে যাবে, সেটা উনি বুঝতে পেরেছিলেন, মিস্টার গাঙ্গুলি বুঝতে পেরে গেছিলেন। এ নিজে এটা থামিয়ে রেখে বলেছে 1 মিনিট, বলে ওখানে গিয়ে বলেছে যে যদি এই ড্রয়িং অনুসারে কাজটা হয় তাহলে এটা সাকসেসফুল হবে না, এটা ভেঙে পড়ে যাবে। ব্যাস, এরা সঙ্গে সঙ্গে ওনার হাতটা ধরে বসিয়ে বলছে যে অলরেডি এটা ভেঙে পড়ে গেছে, আমরা সেটা নিয়ে এরকম আলোচনা করছি, তুমি কোথায় থাকো, কী ব্যাপার, কী হয়েছে কথা আমি জানি না অত ডিটেলসে। সেখান থেকে ওনাকে কাছে সেই রাতেই ফ্লাইটে পাঠিয়ে দিল দিল্লিতে। চলে এলেন তিনি প্রগতি প্রজেক্ট।
এই আনন্দ বিহারে বিহার ভাড়া কোঠি দিয়ে দিল, গাড়ি দিয়ে দিল, সে তো রয়েছে বুঝলাম, আমরা তো জানি না সেটুকু ঘটনা। তখন আমিও চাট করে আসতে পারবো না, কারণ আমার মেয়ে তখন বোর্ডে পেপার হবে 10th। তাই মানে আমি অসময় মাঝখানে পড়া ছাড়িয়ে দিয়ে আমি বাচ্চাদের নিয়ে যদি চলে যাই, তাহলে বাচ্চার লাইফটা কী হবে? হ্যাঁ, 10th বোর্ডটা দেওয়ার পর আমি চিন্তা করতে পারি যে আমি এখন যাবো কি যাবো না। তবে ঠিক আছে, তখন চলে যাব, কারণ দিদি দিকে পড়াবো, সবগুলোকে একসাথে পড়াতে পারবো, সে কথা আলাদা। তো উনি চলে এলেন, ছিলেন এখানে। আমি মেয়ের ফাইনাল পরীক্ষা হয়ে গেল। তারপরে আমি ওখানকার যত সব জিনিসপত্র সব টেনে নিয়ে যাও, ট্রাক বহন করে দিয়ে কোন তো লাভ নেই, সব বিক্রি বাট্টা করে দিলাম, কিছু কাউকে দিয়ে দিলাম, দিয়ে গিয়ে ছেলে মেয়েদের নিয়ে সে পড়লাম দিল্লিতে। এবারে ছেলে মেয়েকে নিয়ে তো চলে এলাম, রেজাল্ট যখন বেরিয়েছে, এবার কোনো রকমের খবর পেলাম রেজাল্ট বেরিয়ে গেছে। আমার তো ভেতরটা ডুবডুব করছে, কী জানি আমার মেয়েটা কী করলো, কীরকম র্যাঙ্ক পেলো না পেলো। কেউ একজন টিপ্পণীও কাটলো যে তোমার মেয়ে পাস করতে পারবে না, ও ফেল করেছে। তার কী করে বুঝবো? তবে এরকম তো হতে পারে না, ফেল তো করবে না। আচ্ছা, এবার যেতে হবে রেজাল্ট আনতে, সেটাও একটা চ্যালেঞ্জ। তবে আমাকে প্রথম থেকে কিন্তু বলি, আমার ছোটো মেয়েটাকে আমি তোদের সামনে সবসময় বলি, ছোটো মেয়েটার কথা কেন বলি জানিস তো? ছোটোর থেকেই আমাকে প্রচণ্ড সাথ দিয়ে আসলো। তখন তো ওরও বাচ্চা ছোট হলেও, মা তুমি যাও, আমি আছি। আমি ছেলেটাকে নিয়ে আমি রাউরকেলা থেকে রওনা হলাম, আবার এলাম। আর এবং সে দিল্লি থেকে রওনা হয়ে গিয়ে রাউরকেলা গেলাম। রাত্রিবেলা গিয়ে পৌঁছেছি, তখন ট্রেন থেকে নেমেছি, সন্ধে হয়ে গেছিলো। কোন ট্রেনে গেছিলাম মনে নেই, হ্যাঁ এরকমভাবে বোট করে গিয়ে থাকবো। তো মোট কথা সন্ধে হয়ে গেছিলো। তো স্টেশনের সামনেই আমার মেয়েদের সাথে পড়তে একটি ছেলে, কিষাণ সাহা বলে, ওদের একটা হোটেল ছিল, এখন আছে কেন জানি না, তখন ছিল। তো আমি বলেছিলাম যে বললাম ওখানে গিয়ে নেবে, এসে ফোন করলাম, করে বললাম যে দেখ আমি তো এখানে এসেছি রেজাল্টের জন্য। বলে হ্যাঁ সুনিতা তো পাস হয়ে গেছে, খুব ভালো নম্বর পেয়েছে। আমি আচ্ছা আমি তো এসেছি, তো এখানে হোটেল, তোর এখানে হোটেল কোথায়? বলেই তো স্টেশনের সামনেই। তো আমরা তাহলে ঠিক আছে, একটা রাত হোটেলে থাকি, থেকে পরের দিনকে সকালবেলা তো নেওয়া যাবে রেজাল্ট। বৃষ্টি পড়ছে, কোনো উপায় নেই। তারপরে হোটেলে গিয়ে যাওয়ার পরও আমি ছেলেকে বললাম যে দেখ আমার মনটা না কেমন যেন করছে, ভাল লাগছে না, আমি একবার বোর্ডটা দেখতে চাই। রাত্রিবেলার দিকে আবার গেলাম সে স্কুলের গেটে গিয়ে দেখি যে গেট তো লোহা গেট তো লাগানো, কিন্তু আমি এরকম করে আমার হাতের এতটুকু পর্যন্ত আমি ঢোকাতে পারছি, আর কাগজটা যে টাঙানো সেটা আমি দেখতে পাচ্ছি কেন, ধরার চেষ্টা করছি যে তাহলে আমি ওটাকে ছিঁড়ে নেবো, দেখবো আমি কোন কাটতে দিয়ে আসে। তারপরে পা দিয়ে আঙুল ঢুকি করতে আমি যতটা পেরেছি একটা ধরে টান মেরেছি, এসে নিয়ে চলে এসেছি সিধা হোটেলে। এসে দেখলাম যে হ্যাঁ সুনিতা গাঙ্গুলি ঠিক আছে। এবার তো মনটা তখন তো মানে খুব খুশি আমি, কারণ আমি চ্যালেঞ্জে জিতেছি, আমার মেয়ে পাস করেছে মানে আমি চ্যালেঞ্জে জিতে গেছি। তারপর সেখান থেকে ওনাকে অফিসে ফোন করে বলে দিলাম যে পম্পি পাস করেছে, খুব ভালো নম্বর হয়েছে, আমি আসছি। আর যা বলার বলে দিলাম, দিয়ে তারপরে ওয়েট করি পরের দিনকে ট্রেনেতে আবার আমি ফেরত চলে এলাম দিল্লিতে আসার পর এবার মেয়েকে যে ভর্তি করাবো, ওখানে ছিল ICSE, এখানে হচ্ছে CBSE, কোনো স্কুল পাচ্ছি না ভর্তি করানো। 11th ভর্তি করাবো মেয়েকে, খবর করতে যখন আমি বোর্ডে গেলাম খবর নিতে, CBSE বোর্ডে গেলাম, তাও লোককে জিজ্ঞেস করে আমি চিনি নাকি, কিছু চিনতাম না, জানতাম। এখন 50 পয়সা লাখ ভাড়া এসের থেকে আনন্দ বিহার থেকে ইয়েতে আসতে, CBSE বোর্ডে নিয়েছে পিসবিহারে এসেছি। এসে লোককে ওই জিজ্ঞাসা করেই হয়েছে ভাই, করে গেছি। সেখান থেকে বললো যে আপনি এর জন্য এখানে দিল্লিতে আপাতত 3টে স্কুল আছে। 3টে কোনটা? একটা হচ্ছে ফ্র্যাঙ্ক অ্যান্থনি, সেটা আপনার লাজপত নগর, একটা হচ্ছে নয়ডাতে,
রকউড, আর একটা কোনটা বললো না, এই দুটোই ছিল। ফ্র্যাঙ্ক অ্যান্টনিতে গেলাম, অনেক করে ফাদারের হাতে পায়ে জোরাজোরি করলাম। ফাদার একদম না, আমার 5টা সেকশনে বাচ্চা, তারা 11তে আসছে, আমাকে তাদের জায়গা দিতে হবে। আমার স্কুলের বাচ্চাদের আমি বাইরে তো ছাড়বো না, আমার বাইরের কোনো রকম প্রভিশনই নেই যে আমি তোমার বাচ্চাকে আমি সিট দিতে পারবো। আমি বললাম নিচে বসে পড়বে, আপনি ওকে বেঞ্চ না দিলেন। তো বলছে সম্ভব নয়, মানে উনি যে একবারে না করেছেন সে নাটা নাই রয়ে গেল। ঠিক আছে, এবার বাচ্চা কোনটা? রকউড। একটা অটো নিলাম, মানে না জানলে না বুঝলে কীরকম করে যে বেকুব বানাতে পারে লোককে। সে অটোওয়ালা রকউড স্কুলে সেক্টর 12-এ 11-12 একসাথে, মানে এরকম জোড়ার মতো রাস্তাটা মাঝখানে ঘুরলে পরে স্কুলটা, আর ওই একই জায়গাটায় গোল 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 ঘুরিয়ে যাচ্ছে আমাকে। তখনকার দিনে নিয়েছিল 45 রুপিস, 45 টাকা, যেটা নেওয়ার ছিল না, আমি জানতাম না। একই জায়গাতে গোল গোল ঘোরাচ্ছে, বলছে যে হ্যাঁ ইহা তো নেই মিল রহা হ্যাঁ। আচ্ছা, আগলা গলিতে দেখতাম, আগলা গলি বলতে কিন্তু ওই জায়গাটা দিয়েই ঘুরতো। তখন আমি বললাম তুমি যে একই জায়গায় ঘুরছো 10 মিনিট থেকে। তারপরে দেখছি, বুঝতে পারছি ও তো ইচ্ছে কিন্তু ঘোরাচ্ছে, যে বিল বানাচ্ছে, আর কিছু না, টাইম পাস হচ্ছে। আমার তো স্কুলটার দরকার। হঠাৎ করে আমি যেন জলের একটা গাড়ি আসছিলো, দেখে এনে একটু দাঁড়াও ভাই, আমি জল নেব। মেয়ের হাতটা আমি ধরিয়ে রেখেছিলাম, তারপর যে থেমেছে একদম নেমে পড়েছি। নেমে বললাম যে আমি যাবো না তোমার এতে। জলওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে রকউড স্কুল কোথায়, তুমি বলতে পারবে? বলছি ও কে আয়। আমিও বোকা না, আমি এরকম করে দেখলে তো হয় একটুখানি, বলে না রাস্তা নেমে কখনো কখনো মাথাটা উঁচু করা উচিত। আমরা যে এইভাবে চলি, এইভাবে না চলে কখনো কখনো এরকমও চলা উচিত। ওপর দিয়ে তাকাতাম না কেন, মা ছোটোবেলায় শিখেছে ঊর্ধ্বমুখী গতি ভালো না, তো ঊর্ধ্বমুখী গতি করে হাঁটিনি, নিচুমুখী গতি করছিলাম। তো বলছে ও কে আয়। তাহলে এই অটোওয়ালা আমাকে সেই থেকে এখানে এরকম করে করে ঘোরাচ্ছে। দেখতে দেখতে প্রায় 5-10 লোক জমে গেল। ক্যা হুয়া। তখন আমি বললাম যে আমাকে এই রকউড স্কুলটাতে আমি যাব, আর এ ভাই সাহেব আমাকে এখানটাতে কমসে কম 10খানা রাউন্ড মেরে বলছে যে নেই মিল রহা। বলছে আপনি এসেছেন কোথা থেকে? আমি সকলপুর থেকে। বললো আচ্ছা এই ব্যাপার, টাকা কত নিচ্ছ? আমি এখন 50 টাকা চাইছি। তখন বললো যে ওরা তো এই মারে সেই মারে, আমি ছেড়ে দিন, আমার নিজেরই ভুল, কেন আমি তো চিনি না, সেই জন্য হয়তো এটা হয়েছে, আমি টাকাটা দিয়ে দিচ্ছি। কিন্তু উনি এরকম কাজটা যেন না করে কারোর সাথে, অন্যায় কাজ। এটা আমি একটা স্কুল খুঁজছি, তো আমি তো কোনো সিনেমা হল খুঁজে বেড়াইনি, আমি তো একটা স্কুলের অ্যাড্রেস খুঁজেছি। যাই হোক, তারপরে গেলাম সেই স্কুলে, গিয়ে দেখি একজন প্রিন্সিপাল সাহেব বসে আছেন। খোঁজ করতে করতে প্রিন্সিপাল সাহেব রুম দেখলাম, প্রিন্সিপাল লেখা আছে। ঢুকলাম, নমস্কারও করলাম, বসতে বললেন, বসলাম। বসে বললাম আমার মেয়ে, আমার খুব ইচ্ছা আপনার স্কুলে 11তে আপনি ওকে অ্যাডমিশনটা দিন, এই হচ্ছে ওর रिपोर्ट कार्ड। तो बोलते पहले ये बताओ लड़की का माँ कौन है, वो कहाँ है? अरे हैं लड़की का माँ कहाँ है? ये मैं बैठी हूँ। कहते नहीं झूठ बोल रही हूँ, पहले लड़की की माँ को आओ फिर बात करेंगे। सर मैं मेरी बेटी है ये, मैं माँ हूँ, इसका पापा अभी घर पे नहीं है, वो तो ऑफिस में है, टाइम नहीं है। মানে না বুড়ো কিছুতেই, বুড়ো থাকতো ওই সাত রাতে, তখন যা শুনেছিলাম। তারপরে আমি বললাম যে আপনি কেউ টেস্ট নেবেন, নিতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু অ্যাডমিশন আমার চাই। বলে অ্যাডমিশন তোমাকে চাই, এখানেই চাই, মানে এখানেই চাই, কেন আপনার এখানে আইসিএসএস কোর্সটা আছে, অন্য কোথাও নেই, আমি যেতে পারবো না। ফ্র্যাঙ্ক অ্যান্টনিতে আমি গিয়েছিলাম, সিট পাইনি, চলে এসেছি, বলিনি। বলে আমি টেস্ট নেব, নিন আজকেই নেবো, নিন, আমি এক্ষুনি নেবো, আপনি এক্ষুনি নিন, আমার সামনে নিন, আমি বাইরে গিয়ে বসছি, আপনি নিন, এখানে টেস্ট নিন, না পারে আমাকে বলবেন, আমি ফেরত নিয়ে চলে যাব। বলে আমি ম্যাথস নেব, আর কিছু আমার নিজস্ব কোশ্চেন আছে সেগুলো নেবো। আমি নিন। মেয়েকে বললাম যে মা আপনার, তবে সরি আমার কাছে একটা পেন আছে যেটা কিন্তু ব্লু, ব্ল্যাক নয়। তো বলো যে হ্যাঁ তুমি দাও, হাতে দিয়ে দাও, দিয়ে দাও।
তুমি বাইরে বসো। বসলাম, উনি টেস্ট নিলেন। প্রায় ঘন্টা দুয়েকের পরে এসে বললেন যে হ্যাঁ, টেস্টটা তো তোমার মেয়ে পাস করে গেল, তাহলে তো এবার আপনাকে নিতে হবে। অনেক করে রিকোয়েস্ট করার পর ভদ্রলোক মানলেন। উনি বললেন ঠিক আছে, তোমার মেয়েকে আমি অ্যাডমিশন দিলাম, তুমি এখানে ওকে পড়াতে পারো। এবার ওখানে যেতে গেলে আমি এখানকার ইয়েটা কী আছে, আপনাদের কোনো স্কুল বাস আছে? বললো না, আমার তো কোনো স্কুল বাস ওদিকে যায় না, তোমাকে তো ওখান থেকে ছাড়তে হবে, সকলপুর থেকে ছাড়তে হবে। তো তুমি এক কাজ করো, একটু খোঁজ নিয়ে নাও, বা ধরো আমি ক্লার্কদের জিজ্ঞাসা করবো, ওরা বলতে পারবে। হ্যাঁ বলে 100 নম্বর বাস ওখানে যায়। ঠিক আছে, ওই আবার ডিপোতে গেলাম, ডিপো থেকে খোঁজ করে 100 নম্বর বাস যেটা যায় তাকে বললাম তোমার টাইম ভাই, আমার এতটা বাজে আমার স্কুলে বাচ্চা আসবে। সব ঠিকঠাক করে বাড়িতে এলাম। মা মেয়েকে দুটো ভাত সেদ্ধ করলাম সিধে ভাষায় করে। ওই যে ছোটো মেয়েটাকে ঘরে রেখে গেছিলাম, ভাইটাকে ও খাইয়ে রেখেছিল, ও যা পেরেছে করে ওকে ভাইকে খাইয়েছে, নিজে হয়তো না খেয়েছিল। দুটো ভাত করে ছেলে মেয়েকে নিয়ে বসে খেয়ে তারপর একটু বিশ্রাম করলাম। পরের দিন থেকে ও ড্রেস সমস্ত স্কুল থেকে নিয়ে এসেছিলাম, টাকা নিয়ে গিয়েছিলাম না, কিন্তু পরের দিনকে গিয়ে স্কুলের সব টাকা পয়সা যা দেবার মিটিয়ে দিলাম। কিন্তু ভর্তি হলো, বই নিলাম, স্কুল বাসে ওকে চড়িয়েও দিলাম। এই আবার হলো আমাদের নতুন করে জীবনযাত্রা দিল্লিতে। তারপর আর দুটোকে মাদার টেরেসাতে ভর্তি করে দিলাম। ওই একবারই ওরা পরীক্ষা দিয়ে সব দুদিনে বেরিয়ে গেছে। তাছাড়া আমার 3 ছেলে মেয়ের পিছনে আমাকে অত খাটনি করতে হয়নি। যে স্কুল টিচার রাখো, প্রাইভেট টিউটর না রাখলে বাচ্চাদের মানুষ হবে না। আমার বাচ্চাদের কোনোদিন কোনো প্রাইভেট টিউটর লাগেনি, কিন্তু আজকের দিনে আমার বাচ্চারা ওয়েল সেটেল, যে যা নিজে বলবুঝতে। আমাকে কোনোদিন বেশি হ্যাঁ মানে ওরা এখন যতটা বড় হয়েছে, ছোটো থেকে বড় করতে একটা ধমক আমার যথেষ্ট হতো। ও 9টা থেকে 9:30 আমি টাইম দিতাম ওদের একটু টিভি দেখার জন্য। সেই সময়টা ওদের খাবার সময়, সেই সময় একটা কোনো কিছু লাগিয়ে দিতাম, ওরা একটু দেখতো। আমার বাচ্চাদের মধ্যে না যে ভয়ঙ্কর একটা জিদ বা রাগ বা ইগো বা অ্যাটিটিউড দেখানো মাকে বাবাকে, এগুলো ছিল না। ওদের রাত্রিবেলা ওরা জানে যে মা ভীষণ ক্লান্ত, রাত্রিবেলা অফিস থেকে এসে রান্নাবান্না করে এদের খাওয়ানো, শাশুড়ি মা 8টার মধ্যে খাবার খেয়ে নিতেন, কর্তামশাই আসবে তার খাওয়া হতো। সব শেষে চাকরটাকে খেতে দিয়ে ও খেত আর আমি খেতে পারতাম। ছোটো চাকর ভুল হচ্ছে বারবার, একটা ছোটো বাচ্চা ছেলে ছিল আমার কাছে, মাম্মি করে জীবন যেত, জয়পুরের ছেলে ছিল ও, আর আমি খেতাম। ওই খাবার খাওয়ার পরে তারপরে বসে বাচ্চাদের 3 জনের ব্যাগ নিয়ে বসতাম, চেক করতাম যে কার কার হোমওয়ার্ক হয়েছে, কার কার হোমওয়ার্ক হয়নি, কোনটা পড়াটা হয়নি, সেগুলোকে যা যেটুকু পড়তাম পড়িয়ে দিতাম, ওরা পড়তো এবং আমার বাচ্চারা নিজের থেকে সব করে রাখতো। এটা করে হ্যাঁ, শুধু একটা কাজ করতো না, যখন ছোট ছিল, বড় হয়ে না, ছোট যখন ছিল, ও যে কাশির রাইটিংয়ে লিখতে দিত না ছুটির সময়, কাশির রাইটিংটা কিছুতেই লিখতো না। বিশেষ করে আমার ছোটো মেয়েটা, এটা আমি পারবো না। আমি কেন পারবি না? এই তো এরকম করে লেখ না, দেখা ওই দেখ লিখে দেখিয়ে রেখেছে, ওটা আঙুলটা গোলা, একবার পারবি। যখন ছোটো ছিল, মা এটা না ভালো লাগে না। মনে হারাম, সত্যি কথা, এরকম করে লিখতে কাকেই বা ভালো লাগে। আচ্ছা দে, ওই 2 পাতা 1 পাতা 3 পাতা করে লাস্টের দিন যখন আমি বুঝতে পারতাম যে বা ইতো স্কুল খোলার সময়, তখন এক রাতে বসে পুরো খাতা ফিনিশ করে দিয়ে নিজে নে তোর খাতা। বা ড্রয়িংগুলো, যে মা এই ড্রয়িংটা হচ্ছে না, পারবো না। আচ্ছা, ও 3 ছেলে মেয়েটাই করে দিতাম, আমাকে ভালো লাগতো, ওদের হেল্প করেছি। কিন্তু অন্যায়ভাবে যে ওদের যে প্রশ্রয় দেওয়া বা কিছু করে, এগুলো কিছু করতে হয়নি। হাসতে খেলছে আমার বাচ্চারা, কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এখন দেখি প্রত্যেক বাড়িতে যে বাচ্চাদের পিছনে টিউশন নিয়ে দৌড়চ্ছে, মারছে, বকছে, কত কিছু রাগারাগি করছে। আমার ঘরে এই সমস্ত কিছু হয়নি, কিন্তু এরা বেশ আর ভালো রেজাল্ট করেছে। আমার হাজব্যান্ডের বিরাট বড় একটা আছে, প্রতিদান, মানে কী বলবো, ওনার একটা এই যে স্যাক্রিফাইস মায়েরা করে। আর ওনার হচ্ছে গর্ব কিসের জানো তো, মানে জিনিসটা কি, সারাটা বছরে কিন্তু জানেন না উনি
তা বাচ্চারা কোন ক্লাস থেকে কোন ক্লাসে উঠলো, কোন ক্লাসে পড়ে, সেসব কিছু জানা নেই। রেজাল্ট বেরিয়ে গেলে পর যখন রাস্তাটা খেতে বসে, যখন আমি বলি শোনো আজকে না বাচ্চাদের রেজাল্ট বেরিয়েছে, ও তাই, তা কে কী করেছে, আমি এই ফার্স্ট হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, ওমা তাই দেখি তার থেকে খাওয়াটা খেয়ে নিয়ে হাত ধুয়ে এসে দেখলো আচ্ছা অ্যাটাচের মধ্যে ভরলো, তুমি অ্যাটাচের মধ্যে ভরছো কেন, দেবো কালকে ফেরত দেবো। অফিসে গিয়ে সেগুলো সব কপি হতো, এক কপি করে 2 কপি করে নিজের কাছে রাখতেন অ্যাটাচেতে, অরিজিনাল আমার কাছে ফেরত আসতো। এটা কী জন্যে, আমি যে সবাইকে দেখাবো আমার বাচ্চাদের দেখো রেজাল্ট দেখো, আমার বাচ্চাদের রেজাল্ট দেখো, চোখের সামনে বসে যদি বাবার চোখের সামনে বসে যদি মনে করো ওদের ছুটির দিনে আমারও তো বাজারে কোনো কাজ থাকতে পারে, আমি একটু বাজার থেকে আসছি, তুমি তো আছো ঘরে, একটু পড়াটা দেখিয়ে রাখো, হয় ক্যারাম খেলছে বা গল্প হচ্ছে বা যা কিছু করছে বাচ্চারা, ডোন্ট কেয়ার, কাউকে বলেনি যে একবার তোরা পড়াটা করে নে, তোর মাঝে বলে গেছে, ওসব কিছু খেয়াল নেই। রেজাল্ট বেরিয়ে গেলে পরে সেই রেজাল্টটাকে নিয়ে গিয়ে সেটাকে কপি করে অ্যাটাচের মধ্যে রাখা বা সবাইকে দেখানো, একটা ফার্স্ট ক্লাস ডিজাইনার ছিলেন মানুষ। মানে এটা বোধহয় এখনও আর পুরোনো অ্যাটাচ খুঁজলে পরে এখনও বাচ্চাদের রেজাল্ট পাওয়া যাবে, ছোটো ক্লাসে বাচ্চাদের রেজাল্ট এখনও পাওয়া যাবে, তার মধ্যে খুঁজে দেখলে যে হ্যাঁ সব পড়ে আছে এখন। এটা ছিল ওনার কাজ। যাই হোক, গোলমিল করে কেটে গেল দিন, আর যে বাকিটা আছে তোদের সাথে কাটিয়ে দেবো। এক্সিলেন্ট, ভেরি গুড। তুই যখন স্ট্যাম্প মেরে দিয়েছিস এক্সিলেন্ট তো এক্সিলেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ বাস, তাহলে এবারে আজকে এখানে ইতি করি। বিশা তো ডিনার হয়ে গেছে, সোনালিরও হয়ে গেছে পাক্কা মনে হয়, সোনালির ওষুধ খাবে এখন, সোনালির ওষুধের সময় হয়েছে। জিও, থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ। আমি না এতক্ষণ কারোর কোনো দেখিনি, কমেন্টস দেখিনি, কেউ আমার উপর রাগ করবে না, আমার কোনো ভুল হয়ে থাকে আমি তোমাদের নিজের আপন মনে করো, আমি মনে করেই দিচ্ছি, তোমরা মনে করো আমি খুবই আপন, এটা ভুলে যাবে, ওটা মনে রাখার মতো নয়, মনে রাখবে না। আর দেখলি লাইভে এসে কত ভালো লাগলো। আচ্ছা এটা বল, লাইভে এসে আমাকে যা ভালো লাগলো সে তো আলাদা, তোর কতটা ভালো লাগলো, তুই পায়ের ব্যথা ভুলে গেছিস তো। সবাইকে লাগে রে সোনালি, আমাকেও ভালো লাগে জানিস, লাগে না তো এমন কথা বলবো না, আমাকেও ইচ্ছে করে নাকি ইচ্ছে করে, কিন্তু ওই যে বললাম যে আমি একটু নিরুপায় হয়ে পড়ি। নিরুপায়টা এই জন্য হয়ে পড়ি যে এখন দেখ না, বিকুকে শান্তভাবে মেয়ের সামনে রেখেছে, নাহলে ও যেই দেখেছে যে মাকে এখানে এসে বসতে, তখন ও কান্না অলরেডি চালু করে দিয়েছিল। তো ঝুমা যখন বুঝিয়ে নিল যে আমার কাছে এসে বস, দেখলো না মা এখানে আছে, তা নাহলে এখন ছাড়ছো না। এতক্ষণ ধরে মা অন্যের সাথে কথা বলছে, আমাদের সাথে কথা না বলে, তাই কখনো ছাড়েও। চলো তাহলে আজকে রাখি, তোমরা যে এসেছিলে বা পরে দেখবে সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ এবং অভিনন্দনও জানাই সবাইকে যারা নতুন এসেছো। যেমন পলাশকে দেখলাম আমি আজকে অনেক বছর পর, লোকে কলম ছেড়ে দিয়েছো পলাশ, আর তো কোনো দেখা যায় না, তোমার লাইভ তো আসে না এখন আর। আমি পলাশকে বলছি, তোমার তো কোনো লাইভ দেখি না। লোকিকে অবশ্য আজকাল লোকিকে লাইভ নেইও, ঋত্বিকে একটা করেছিল লাস্ট। হ্যাঁ বিগুকে তোমার হাই বলবো, বিগুকে সবসময় হাই বলেই যাচ্ছি। তোর এগুলো তো কমেন্টসটা আমি সেদিনকে দেখলাম, আমি ইনস্টা বেশি খুলি না, অনেস্টলি বলছি, আমি ইনস্টা খুলি না। ওই যখন নাকি ঝুমা কোনো একটা কিছু দিয়ে আমাকে ইয়ে করে হোয়াটসঅ্যাপ করে দিল যে ইনস্টাটা দেখো, তখন খুলি দেখি, এবং তাতে তখন দেখি তোরও কমেন্টস থাকে, আমি দেখেছি। ইনস্টা আমি কম খুলি। তাহলে আজকে এখানে রাখি, সবার সাথে আবার দেখা হবে। শুভরাত্রি, গুড নাইট, রাখছি। ফিনিশ। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.